আমার মামুন ভাই কিন্তু খুব দ্রুত পরীক্ষা দিয়ে দেয়। হ্যাঁ, সবার আগে মামুন ভাই সাবমিট করছে। এই যে মামুন ভাই, তারপর জহুরুল ইসলাম ভাই 6 পেয়েছেন মাত্র। এদিকে নারায়ণগঞ্জ জহুরুল ইসলাম ভাই মনে হয়। জান্নাতি খাতুন 17, লাভলি আক্তার ঢাকা 17। এই যে আজকে অনেকেই দেখেন ঠিকানা লিখছে, কিন্তু জহুরুল ইসলাম ভাই লেখা নেই। মামুন কুয়াকাটা লিখছে, লাভলি আক্তার ঢাকা লিখছে, নাসরিন নাহার রাজারহাট আমাদের আসিয়া ম্যাডামের মেয়ে কেনা। আচ্ছা, তারপরে মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই নিজে ঢাকা, এটা লিখেন নাই, আলিশ অলসতা করেছেন। হামিদুল ইসলাম ভাই ঠিকানা লেখেন নাই। রুহুল আমিন ভাই মৌলভীবাজার সিলেট। জাহাঙ্গীর আলম ভাই লেখেন নাই, অথচ গতকাল বলছিলেন লিখবেন। তিনি পাইছেন 11 নাকি কত 22 পাইছেন। মাইশা মিলি 25, সীমা খাতুন 18, অনি 23, হাসি খাতুন 25, দেলাল হোসেন সাইদি 22, আব্দুর রহমান আদনান পটুয়াখালী 18, নাজমুন নাহার 22। নাজমুন নাহার ম্যাডাম লিখতে পারতেন যে আপনার কোথা থেকে আপনি, এটা লেখা উচিত। তারপরে উর্মি তানি 25, উর্মি। তারপর মাইদুল ইসলাম ভাই 19 পাইছেন। মামুন রশিদ ভাই, ইনি সম্ভবত সিলেট 12। এত কম পাইছেন কেন ভাই? জোবাইর হোসেন ভাই টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল কথাটা লিখে দিবেন ভাই, বাসা টাঙ্গাইল লিখে দিবেন। তারপরে রেজাউল করিম ভাই রোমারিনা কথা থেকে জানো বা লিখে দিবেন, লিখে দিবেন 15। তারপরে হ্যাঁ আব্দুর রহমান 10। ইয়াসিন আরাফাত ভাই 25-এর 25, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তারপরে যারা হাফসা আট- এটা কি 18। আগে থেকেই ছিল নাকি? সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজুল ভাই 18 পাইছেন। জান্নাতি 25-এর 25, কাউসার ভাই 23। মঞ্জুরুল, এই ঠিকানাগুলো লিখে দিবেন। হ্যাঁ, মঞ্জুরুল ইসলাম ভাই 19, শহীদুল ইসলাম আরিফি ভাই 23, আবুল কালাম আজাদ গাজীপুর ভাই 24, সাইদুল ইসলাম সিদ্দিকী ভাই 24। ওয়াও, অসাধারণ! ও যারা দিয়েছেন সবাই ভালো করছেন, কিন্তু পার্টিসিপেন্ট কম। হবার দরকার ছিল আরো বেশি। হ্যাঁ, এত কম এটা মেনে নেওয়া যায় না। আরো বেশি হওয়া দরকার ছিল, আরো বেশি হওয়া দরকার ছিল। আমরা এটাকে কপি করে দিয়ে দিই, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এবার আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম, ডিরেক্ট আমরা ক্লাসে চলে যাব। তার আগে আমাদের অনলাইন ব্যাচ কোথায়? জি, আচ্ছা দিয়ে দিলাম। কোথায়? এই যে চলে গেল। বাস, এটাও হইলো আমাদের কাজ। দুইটা কাজ হইলো, আমরা রেজাল্টটা দিতে পারবো আজকে। এবার আসেন আমাদের কাজে আমরা চলে যাই। আমাদের আজকের শীট হলো সরকার ও রাজনীতি, ছোট্ট একটা শীট, পকেট সাইজের শীট, পকেট সাইজ, এক কথায় ছোট্ট। এটা আমরাকে বড় করব, বড় করে নেই আগে। ওরে মামুর বেটা। আচ্ছা, খেয়াল করেন, আহ খেয়াল করবেন আপনারা। আপনাদের কাছে সবার কাছে শীট আছে না, সম্মানিত ভাইরা আমার? আল্লাহ, আপুর আবার মন খারাপ করবে, খালি ভাইদেরকে ডাকে। বন্ধুদের কাছেও আছে তো নাকি? আচ্ছা, ভিডিওটা চালু করে কই গেল? হ্যাঁ, আমি কই থেকে কই যাচ্ছি মামুর বেটা, পারতে পারছি না কিছু। হ্যাঁ নেন, সরকার ও রাজনীতি। যদিও আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে, হাসিনা নাই। হাসিনা থাকলে, হাসিনা আমলে এই জায়গাগুলো থেকে তার বাপ দাদার প্রশ্নগুলো খুব বেশি দিত। হ্যাঁ, এই প্রশ্নগুলো এখানে অনেক হইতো। হ্যাঁ, এখনো হয়। কয়েকদিন আগে বিসিএস এর একটা ইয়াতে দেখলাম, আপনার বাংলাদেশ বিষয়াবলীর ভিতরে রিটার্নের, সেখানে প্রশ্ন দিয়ে দিছে 1971 সালে মুক্তিযুদ্ধের। তারপরে মুক্তিযুদ্ধ নিয়েও প্রশ্ন দিয়ে দিছে। আসলে প্রশ্ন দিতেই থাকবে, এখন আওয়ামী লীগ নিধন হয়নি তো, আওয়ামী লীগ তো আছেই। প্রশ্ন তারা দিতেই থাকে, দিতে থাকবে। এই জন্য পড়তে হবে। আমাদের সিলেবাসে যেহেতু আছে সরকার ও রাজনীতি, কে পতন হইলো আর কার পতন হইলো না, এগুলো দেখে লাভ নেই। আমাদের আমাদের পড়া, আমাদের করতে হবে। সবাই দেশের জন্য ভালো, সবাই খারাপ। তাহলে জি ভাইয়া, কে আরিয়া হয়েছে না? হারে, হা 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 হা, কি মারাত্মক ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, ভুল হবেই, ভুল হতেই থাকবে, সমস্যা নেই। কিবোর্ডের লাইন নেই না, কিবোর্ডের লাইনটা দিয়ে দেই। এটা কপি করে দিলেই বেস্ট হইতো, মাঝে মাঝে লিখতে হবে। ওরে বাবা, এবার আঠিয়া। আচ্ছা, দিবই না, এটা দিবই না, এটা আজকে পড়ার কিছু না, অংশ না, বাদ দেন। আপনাদের কাছে গেছে, আপনারা ল লাগাই দিন মহব্বত করে। আচ্ছা, সাংবাদিক, সরকার ও রাজনীতি, সাংবিধানিক সংস্থা 4টা।
সাংবিধানিক সংস্থা হলো 4টি। এর ভিতরে 1 নম্বর হলো জাতীয় সংসদ, 2 নম্বর হলো সুপ্রিম কোর্ট, 3 নম্বর হলো নির্বাচন কমিশন, 4 নম্বর হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। এই সরকারি কমিশন কর্ম কমিশন পিএসসি এটা আপনাদের জন্য 100% সাজেশন। একদম শুরুতেই সাজেশন দিয়ে দিলাম, পরীক্ষা খুব থাকে ভাই, এইটা পরীক্ষায় খুব থাকে, এই জন্য শুরুতেই সাজেশন দিয়ে দিলাম। এই পাবলিক সার্ভিসের এটা বারবারই পরীক্ষা দেয়, এই জন্য এই জায়গাটা আপনাদেরকে পড়তে হবে। এই যে প্রশ্নটা কি হবে? প্রশ্নটা হলো, আমি বলতেছি, প্রশ্নটা হলো, আচ্ছা প্রশ্নটা হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি, হ্যাঁ, বাংলাদেশের সংবিধানের ধারা অনুযায়ী কত নং অনুচ্ছেদে রয়েছে? 137 নং অনুচ্ছেদে। কত নং অনুচ্ছেদে? আচ্ছা, আমাদের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? 153টি অনুচ্ছেদ। আমরা আজকে সংবিধান নিয়ে আলোচনা করতে চাইছিলাম, আমাদের শীট আজকে ছিল, কিন্তু মেহরবানি করে অত লম্বা শীট করা যায় না, অত লম্বা শীট পড়াও যায় না, সময় হয় না। এই জন্য ওটাকে আমরা নেক্সট ক্লাসে বা অন্য এক ফাঁকে নিয়ে নিব ইনশাল্লাহ। তো এখানে এই যে ডান পাশে অনুচ্ছেদ গুলো দেওয়া আছে, এগুলো অনুচ্ছেদ 153টি অনুচ্ছেদের ভিতরে জাতীয় সংসদ যদি প্রশ্ন হয়, বাংলাদেশের জাতীয় সংসদ এটা সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে? আপনাকে আনসার করতে হবে 65 নং অনুচ্ছেদে। সুপ্রিম কোর্ট কত নং অনুচ্ছেদে রয়েছে? আপনাকে আনসার করতে হবে 94। নির্বাচন কমিশন কত নং অনুচ্ছেদে রয়েছে? আপনাকে আনসার করতে হবে 118 নং অনুচ্ছেদে রয়েছে। তবে এই 4টার ভিতরে সবচেয়ে ভেরি 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 ইম্পর্টেন্ট হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি, এটা কত নং অনুচ্ছেদে রয়েছে? 137 নং অনুচ্ছেদে রয়েছে। অতএব এই জাতীয় সংসদ এটাও পড়বেন, এটাও আপনি সাজেশন হিসেবে পড়বেন, আর এই ভদ্রলোককে একটু বেশি করে পড়বেন। অতএব আপনার 137টাকে সাজেশন করে নিয়ে পড়বেন আপনি। হ্যাঁ, সাংবিধানিক পদ 9টি। সাংবিধানিক পদ হলো 9টি। 1 নম্বর হলো রাষ্ট্রপতি, এগুলাও আমাদের সংবিধানের অনুচ্ছেদে রয়েছে। তাহলে দেখেন রাষ্ট্রপতি 48 নং অনুচ্ছেদে রয়েছে। কোথায় আছে? 48 নং অনুচ্ছেদে। প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ আছে 55 নম্বর, এটা ইম্পর্টেন্ট না, তবে আপনার এখানে রাষ্ট্রপতিটা ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতিটা পড়বেন 48 নম্বর, এটা পড়বেন। এটা পড়বেন আপনি, এটা ইম্পর্টেন্ট। এখন ওই যে ভিডিও চালু সব করতে পারছি না। হ্যাঁ, এটা আচ্ছা, তাহলে দেখেন এখানে 3 নম্বরটা স্পিকার, এটা পড়বেন। এটা কত নম্বর অনুচ্ছেদে আছে? আপনার পরীক্ষার হলে আসবে, আপনি আনসার করবেন 74 নম্বর। 74 নম্বর অনুচ্ছেদে স্পিকারের বিষয়ে কথা আছে। ডেপুটি স্পিকার এটাও পড়বেন, ডেপুটি স্পিকারটাও পড়বেন, এটা সেম টু সেম। তাহলে স্পিকার কোথায়? 74-এ। ডেপুটি স্পিকার কোথায়? 74-এ। সংসদ সদস্যবৃন্দ 66 লাগবে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকগণ, এইটা খুব থাকে পরীক্ষায়, কারণ এখান থেকে দুর্নীতি সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, অসহায় মানুষকে খালি ঝামেলা করে, নির্দোষ মানুষকে ফাঁসায়, আর চোর ডাকাত বাটপারকে বের করে দেয়, এই জায়গাটা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অন্যান্য বিচারকগণ 95 নম্বর অনুচ্ছেদে আছে, এটা পরীক্ষায় থাকে। পিএসসি চেয়ারম্যান 138, তাহলে শুধু পিএসসি পাইলেন 137, আর চেয়ারম্যান হলো 138, এটা আসবে না। আপনার পরীক্ষা আসলে এটা আসবে। আচ্ছা, তারপরে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনের কমিশনার 118 লাগবে না। এই যে মহা হিসাব নিরীক্ষক, এটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 127 নম্বর অনুচ্ছেদে। তাহলে প্রশ্ন যদি হয় যে সাংবিধানিক পদ কয়টি? সাংবিধানিক পদ কয়টি? 9টি পদ। শুধু এইভাবে প্রশ্ন হবে তা না, একটু আধুনিক স্টাইলে যদি প্রশ্ন হয় যে নিম্নের কোনটি সাংবিধানিক পদ নয়, বুঝলেন আপনি, নিচের কোনটি সাংবিধানিক পদ নয়? এখানে রাষ্ট্রপতি দিল, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ দিল, ডেপুটি স্পিকার দিল, দিয়া আর একটা অন্য এক জায়গা থেকে, ধরেন যে আবহাওয়া অধিদপ্তর বা অন্য একটা কিছু আইনা দিয়ে দিল 4 নম্বরে ঘ, তখন আপনাকে আনসার করতে হবে কিন্তু। তাহলে এই 9টা আপনাকে মুখস্থ রাখা একটু দরকার, কারণ আপনাকে যখন প্রশ্ন করবে কোনটি সাংবিধানিক পদ নয় বা নিম্নের কোনটি সাংবিধানিক পদ, তবে সাংবিধানিক পদ কোনটি, এটা হচ্ছে ওরা প্রশ্ন করবে সাংবিধানিক পদ নয় কোনটি সেটা। এই জন্য আপনি এখানে এটা ঠিক করে নেবেন, এই 9টা পড়বেন। আর সাংবিধানিক সংস্থা 4টি, এটাও থেকে প্রশ্ন হয় নিচের কোনটি সাংবিধানিক সংস্থা নয়। এই এখানে 3টি দিল, আর একটা দিবে না, হ্যাঁ, করে নেবেন। ভাইয়া বাংলাদেশের ভাইয়া খালি বললে হবে না, আপুরা ম্যাডামরা, জি, আপনারাই সবচেয়ে দামি মানুষ, আপনাদের ব্যাপারে বলছি, আপনারা একটু মনোযোগ বাড়ায় দিবেন। আবার ফির দেখা গেল খালি ক্লাসটা চালু করে দিয়ে আপনারা আপনাদের কাজে ব্যস্ত, তাহলে হবে না, একটু মনোযোগ দেন। অল্প সময় আপনাদেরকে বিরক্ত করব। বাংলাদেশের সরকার ব্যবস্থা স্বাধীনতা যুদ্ধ চলাকালীন 1971 সালে 10 এপ্রিল, এ ভাইয়া
এই যে 1971 সালের 10 এপ্রিল, এটা শুধু এই জায়গার সালের জন্য না, এটা আপনার জীবনের মাইল ফলক পাল্টাই দিতে পারে। 1971 সালের 10 এপ্রিল, তারপর 1971 সালের 17 এপ্রিল, বা 72 সালের 17 এপ্রিল, এই যে দুইটা সাল 10 এপ্রিল আর 17 এপ্রিল, এটা আপনার জীবনের মোড়টাই ঘুরাই দিবে। এটা পরীক্ষা থাকে ম্যাক্সিমাম সময়। এই জন্য এই সালটাকে আপনি সুন্দর করে বাইন্ডিং করে রাখেন। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন 1971 সালে 10 এপ্রিল প্রথম বাংলাদেশের সরকার গঠিত হয়। দেখেন, খেয়াল করেন, তাহলে সরকার গঠিত হলো 10 তারিখ। এটা গঠিত, এরা শপথ নেয় নাই। যদি বলে শপথ কবে নিছে, তখন আপনাকে 17 এপ্রিল, 7 দিন পরে আপনার শপথ হয়েছে। তাহলে 10 এপ্রিল এটা হলো যে এটা হলো পাস্ট টেন্সের মতো, আর ভবিষ্যৎ টেন্সের মতো, মানে ফিউচারের মতো, যে আমি যাব। আমি কি গেছি নাকি? আমি তো এখনো যাইনি। আবার আমি গিয়েছি, যাওয়ার কি আমার বাকি নাই। অনুরূপভাবে এইরকম স্বাধীনতা যুদ্ধ চলাকালীন 1971 সালের 10 এপ্রিল বাংলাদেশের সরকার গঠিত হয়। গঠন হওয়া এক জিনিস, শপথ হওয়া আর এক জিনিস। শপথটা একটু সাজুগুজু করে, আমি এমপি, আমি মন্ত্রী, সুন্দর চাকচিক্য হয়ে দাড়ি মারি সাইজ ম্যাচ করি, সুন্দর করে যাই বইলো আরি। হ্যাঁ, এটার জন্য সময় লাগে। তাহলে এটা 17 তারিখ হয়েছে। আর ঘোষণা বা সরকার গঠনটা হয়েছে 10 তারিখ, আর শপথ হয়েছে 17 তারিখ। শপথের তালিবর্ষ, 17-এর দন্তস্ব, মিলাই নেবেন, ঝামেলা শেষ। আমাদের দেশে সংসদীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে। প্রশ্ন আসে, বাংলাদেশে কোন আহ মানে কেমন সরকার ব্যবস্থা চালু রয়েছে? সংসদীয়, বা আরো 2-3টা অপশন আপনাকে দিবে, সেদিন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য সংসদীয় সরকার ব্যবস্থা, এটা আপনি পড়ে নিবেন আন্ডারলাইন করে। এই ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। এখন বাংলাদেশের আইনে, বাংলাদেশের সংবিধানে সবচেয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি কে? প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি, নাকি প্রধান বিচারপতি? এইভাবে প্রশ্ন করবে। তখন আপনাকে কিন্তু আনসার করতে হবে। যদিও আমরা জানি, 16 বছরে দেখেছি রাষ্ট্রপতি সর্বাধিনায়ক, রাষ্ট্রের সবচেয়ে বড়, কিন্তু তিনি পুতুলের মতো ছিলেন। তাকে নাচানো হলে নাচতো, বলাইলে বলতো, মানে রিমোট কন্ট্রোল আর কি। তো যদিও তার মর্যাদা ছিল অনেক বেশি, মাগার কামে ছিল একবারে জিরো। এই ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তবে দেশের প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের উপর ন্যস্ত। মানে আমি মানে বিচার মানি, মানে বিচার কই যায় যাক, তাল গাছ আমার। প্রধানমন্ত্রী এমন ভাবে সিস্টেম করে রাখছে যে সমস্ত পাওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির, কিন্তু এটা মন্ত্রী পরিষদের উপর ন্যস্ত থাকতো। কারণ মন্ত্রী পরিষদের প্রধান হলো আবার প্রধানমন্ত্রী। কথা বুঝেন? আবার উনি দিছে যে হ্যাঁ আপনার প্রধান, আপনি একে পুরো বাংলাদেশের সবকিছু রাষ্ট্রপতি চায়। কিন্তু আমি আবার এই মন্ত্রণালয় চালাই, মন্ত্রণালয় কিন্তু প্রধান আমি। অর্থাৎ আমার উপরে আবার সব আমার উপরে ন্যস্ত, আমার কথাই আপনাকে শুনতে হয়। এই হলো হাল হাকিকাত। তাহলে তবে দেশের প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের উপর ন্যস্ত। প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট লাগবে না। আপনি এই যে অসহায় অসহায় আব্দুল হামিদ সাহেব যে অসহায়, এই প্রশ্নটা আসে। এই ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায়, সরকার ব্যবস্থায় সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচারপতি, স্পিকার। আপনাকে রাষ্ট্রপতি আনসার করতে হবে। শাসন বিভাগ সম্পর্কে যদি আমরা এখন কথা বলি, খুব সিম্পলি দেখেন, শাসন বিভাগকে নির্বাহী বিভাগ বলা হয়। এখানে একটা আকার দরকার, আকার আপনারা দিয়ে নিবেন। ওরে বাবা, আকার আপনারা দিয়ে নিবেন, ঠিক আছে? নির্বাহী বিভাগ বলা হয়ে থাকে। তাহলে প্রশ্ন হবে যে নির্বাহী বিভাগ নিচের কোনটিকে বলা হয়? শাসন বিভাগকে বলা হয়। তাহলে শাসন বিভাগের আর একটা নাম হলো নির্বাহী বিভাগ। এটা আপনি জানা রাখবেন। এটি মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ নিয়ে গঠিত। তাহলে এই যে শাসন বিভাগটা, এটা কি কি নিয়ে গঠিত? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ নিয়ে গঠিত। ওকে, এটা আপনি মাথায় রাখবেন। ভাইয়া, আমরা এখন রাষ্ট্রপতি সম্পর্কে কিছু কথা বলবো। খেয়াল করেন, রাষ্ট্রপতি সম্পর্কে আমরা কিছু কথা বলবো। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে পরীক্ষায়। এই প্রশ্নটা হুবহু মাঝে মাঝে আসে, মাইকগুলো বন্ধ করবেন। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। 2 মেয়াদের অধিক কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না। এই কথাটুকু পরীক্ষায় মাঝে মাঝে আসে। হ্যাঁ, মাঝে মাঝে আসে। বিএনপি অনেক দিন দেখা গেল, আচ্ছা যাই হোক, ওদিকে যাবো না, আমাদের ক্লাস শেষ করতে হবে। 2 মেয়াদের অধিক কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না, সংবিধানের 50-এর 2 নং ধারা মতে। পরীক্ষায় আপনাদের বারবারই থাকবে
কাকলি ম্যাডামের কিন্তু ভিডিও চালু হয়েছে, কালকে আবার কল দিয়ে বলবেন যে স্যার ভিডিও চালু হয়েছে, এই ভিডিওটা আপলোড দিয়েন না। এটা পারবো না, আপনারা ভিডিও অফ করে দেন। এই যে কাকলি ম্যাডামের ভিডিওটা আপনি অফ করে দেন কাইন্ডলি। জি, ভিডিও আপনার চালু, ধন্যবাদ। আর আপনারাও খেয়াল করবেন, ঠিক আছে? তাহলে 2 মেয়াদের অধিক কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না সংবিধানের 50 নং ধারা মতে। 50-2 পরীক্ষা থাকবে, 50-1, 50-2, 50-3, 50-4, আপনাকে 50-2 আনসার করতে হবে। আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতির উপরে, এই সহজ সরল গরিব প্রশ্নটা পরীক্ষা আসে। তাহলে আদালতের কোনো এখতিয়ার নাই রাষ্ট্রপতির উপরে, দেখেন পাওয়ার কত বেশি। পুরো আদালতটাও, মানে আদালতের কোনো এখতিয়ার নাই রাষ্ট্রপতির উপরে, উনি যা করবে তাই, যা করবে তাই। আচ্ছা, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা পদ শূন্য হলে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন স্পিকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা পড়বেন। অনেক হাজার হাজার তথ্য থেকে কিছু বাছাইকৃত তথ্য দেওয়া হয়েছে, বলবো না এটাই স্বয়ং সম্পূর্ণ, কিছু তথ্য আমাদের আরো পড়তে হবে, আমরা আপনাদেরকে কালেক্ট করে পরে দিব ইনশাল্লাহ। তাহলে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা পদ শূন্য হলে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন স্পিকার। মনে রাখবেন, বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক হলো রাষ্ট্রপতি। আপনি কোথায় কোথায় সর্বাধিক পেলেন খেয়াল করেন, শাসন বিভাগে এই যে শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি, আবার এখানে বলছে প্রতিরক্ষা বিভাগের। এই দেখেন কথাগুলো কিন্তু কাছাকাছি। পরীক্ষা হলে যে আপনি মনে করবেন একটা মনে হয় প্রধানমন্ত্রী, একটা মনে হয় স্পিকার, আর একটা মনে হয় ওই অমুক তমুক, না, দেখেন প্রায়গুলোই রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রতিরক্ষা রাষ্ট্রপতি, এই যে শাসন বিভাগ রাষ্ট্রপতি, তারপরে এই যে এই ব্যবস্থা রাষ্ট্রপতি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি, প্রতিরক্ষা বিভাগের সর্বাধিক নায়ক। নায়ক 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 সংসদ অধিবেশনে আহ্বান, এই যে 3টা জিনিস তিনি করতে পারেন এখানে। আহ্বান করতে পারেন, স্থগিত করতে পারেন, চাইলেই একটা সংসদ স্থগিত করে দিতে পারেন, আবার চাইলেই ভঙ্গ করে দিতে পারেন। ভঙ্গ করে যাওয়া এক জিনিস, ঠিক আছে। স্থগিত করা আর এক জিনিস। স্থগিত দিলে পরে হয়, ভঙ্গ করে দিলে আর খবর নাই। আচ্ছা, কে পারেন সেটা? রাষ্ট্রপতি পারেন, একটাও কিন্তু হাসিনা না, সব রাষ্ট্রপতি পারেন বলছে কিন্তু। আচ্ছা, তারপরেও কিন্তু সব ওনাদের ইশারায় হইতো। সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার পর রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন 15 দিনের মধ্যে। এখন রাষ্ট্রপতি যদি চিন্তা করে, আমি রাষ্ট্রপতি, আমি এখন মালয়েশিয়া চলে গেলাম, মালদ্বীপ চলে গেলাম, আমি ঘুরে ঘুরে বেড়াই, আমার আর এত সময় নাই, 15 দিন যেখানেই যান না কেন, এই দায়িত্বটা আপনাকে বাধ্য করেছে 15 দিনের ভিতরে আপনাকে স্বাক্ষর করতে হবে। সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে, পেশ করার পরে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবে। হ্যাঁ, দেওয়া যায়, বিল প্রদান করা যায়, এই কথাটা বলতে তাকে 15 দিন পর্যন্ত লেনদি করার অবকাশ আছে, এর চেয়ে বেশি করলে তার সুযোগ নেই। তাহলে সংসদে গৃহীত বিল, এটা পরীক্ষা থাকে ভাই, সংসদে গৃহীত বিল এটা যদি হয় রাষ্ট্রপতির কাছে পেশ করার পর রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন কতদিন পরে, কত দিনের মধ্যে, কত দিনের মধ্যে, 15 দিনের মধ্যে। রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে। তাহলে এটাও এই 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 গরিব প্রশ্নটাও আসে, কিভাবে আপনি রাষ্ট্রপতিকে, যখন মনে করবেন যে আপনার রাষ্ট্রপতি আপনার কথা কাজ করে না, পুতুলের মতো চলে না, তখন কিন্তু আপনি আস্তে করে তারা অসুস্থ বানায় হাসপাতালে নিয়ে বাস একটা ডাক্তারের মাধ্যমে সার্টিফিকেট দিবেন যে মানসিক সমস্যায় ভুগতেছেন, আপনাকে একটা রেস্ট বা বিশ্রাম নেওয়া দরকার। এই সেই জায়গাটা রাখছে আর কি, সেই জায়গাটা রাখছে। যদি প্রয়োজন হয় কাউকে বানাবেন, আর প্রয়োজন হলে কাউকে সরায় দিবেন রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে। ভাইয়া আপু, আপুদের বলতেছি, রাষ্ট্রপতিকে অপসারণ করতে 2/3 সংসদের ভোটের প্রয়োজন। এই জায়গাটা খাসির কলিজা, এই জায়গাটা আপনার জন্য মাইল ফলক, আপনার জীবনের মোড় ঘুরাই দিবে। আরে নিবন্ধন পরীক্ষা যখন যাবেন কিয়ামতের ময়দানের মতো, হাসরের ময়দানের মতো, একটা নেকি দেন ভাই, একটা মার্ক দেন ভাই, আমার 75 শট, আমার 50 শট, আমার 25 শট, হাই হাই, এদিক তাকাবেন সেদিক তাকাবেন, কেউ আপনজন নয়। সেই দিন সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে। সেই দিন আপনাকে এই প্রশ্নটা যদি থাকে, সেদিন আপনি মহা খুশি হয়ে একটা প্রশ্নের উপর ভর দিয়ে 40-এর ক্যাটাগরি, 40-এর ফিল আপ করে আপনি পার হয়ে চলে যাবেন পুলসিরাত। এই জন্য এই জায়গাটা আপনি ভাইয়া আপনার জন্য মাইল ফলক। 2/3 সংসদ সদস্যের ভোটের প্রয়োজন। রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেলে, রাষ্ট্রপতি আমার ভালো লাগে না, যতদিন ভালো লাগছিল রাখছি, এখন ভালো লাগে না, দ্রুত করম করে 2/3 সংসদ সদস্যের ভোট প্রয়োজন, তাহলে রাষ্ট্রপতিকে সরানো সম্ভব। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, ভাই এই যে এই প্রশ্নটা আপনার বিপদের বন্ধু হয়ে দাঁড়াবে। বঙ্গবন্ধু আর আসার সুযোগ নাই, কিন্তু বঙ্গবন্ধু থাকার সময়ও, হাসিনাদের সময়েও এই প্রশ্নটা বারবারই দিত, এই প্রশ্নটা বারবারই দিত। হয়তো বিএনপির লোক ছিল মনে হয়,
যত সম্ভব যিনি প্রশ্ন করতেন তিনি মানে তিনি চাইলেই পারতেন যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, অস্থায়ী না ডাইরেক্ট রাষ্ট্রপতি, তো সেটা কিন্তু বঙ্গবন্ধু, সেটা দিতে পারতেন। না দিয়ে কিন্তু সবসময় বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, এটা হাজার বার বিসিএস বলেন, শিক্ষক নিবন্ধন বলেন, প্রাইমারি, পিএসসি, প্রশ্নটা সহজ হতে পারে, বারবার আসে, বারবার আসে। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি সাহাবউদ্দিন চুপ্পু, মন খুব খারাপ থাকে, 22তম 22তম তিনি, এটা মনে রাখবেন। রাষ্ট্রপতি হতে হলে কোনো ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং কমপক্ষে 35 বছর বয়স হতে হবে। রাষ্ট্রপতির দায়িত্ব বেশি, পাওয়ার বেশি, এই জন্য 35 বছর। আপনি এমপি হবেন, টেকনোক্রেট মন্ত্রী হবেন, আপনি সদস্য হবেন, আপনি ওই যে 50টা আসনের মহিলা গান বাজনার সদস্য হবেন, আপনার 25 বছর হলে চলবে, সেখানে চলবে, কিন্তু আপনি রাষ্ট্রপতি হতে গেলে 35 লাগবে। রাষ্ট্রপতি যাদেরকে শপথ বাক্য পড়ান, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা ভাইয়া। আমরা যা এখানে আলোচনা করছি খুবই ইম্পর্টেন্ট, আপনারা গুরুত্বের সাথে পড়বেন, সিট ছোট হলেও ভালো করে পড়বেন। রাষ্ট্রপতি যাদের শপথ বাক্য পড়ান মুখস্থ করে ফেলবেন। প্রধান বিচারপতি, প্রধান বিচারপতিকে প্রশ্ন করবে, প্রধান বিচারপতিকে শপথ বাক্য কে পড়ান? খ নম্বরে থাকবে স্পিকার, তারপরে খ নম্বরে থাকবে জুডিশিয়াল বিচারপতি বা এরকম লেখা থাকবে, 3 নম্বরে লেখা থাকবে ডেপুটি স্পিকার, 4 নম্বরে লেখা থাকবে প্রধানমন্ত্রী, 5 নম্বরে লেখা থাকবে রাষ্ট্রপতি। তাহলে আনসার হবে রাষ্ট্রপতি। তাহলে প্রধান বিচারপতি ইনাকে শপথ পড়ান, রাষ্ট্রপতি স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি। আমাদের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ যারা আছে, এক কথায় সবাইকে শপথ পড়ান রাষ্ট্রপতি। আবার আবার তো স্পিকার রাষ্ট্রপতিকে শপথ করান, এটা কিভাবে? হ্যাঁ হ্যাঁ, কারণ কারণ রাষ্ট্রপতি মহোদয় উনি খালি শপথই করায়, মালাকুল মউত সবার দান কবজ করবে, আজরাইল, মিকাইল, জিব্রাইল, আল্লাহ কবে আর কেউ আসেনি, জিব্রাইল আছে, মিকাইল আছে, জিব্রাইল মিকাইল সাইজ করবে, সাইজ করার পরে আল্লাহ কবে আর কেউ আসেনি, আল্লাহ নাই, আমি একাই আছি, আমি একা আজরাইল আছি। তখন আমার আল্লাহ কিন্তু আদেশ করবে তুইও মরি যা। এই যে মরতে হবে সবাইকে, তাই এখন উনি যদি সবারই খালি শপথই পড়ায় বড় হয়ে থাকে তা তো কাম হবে না। এত বড় রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, পুতুলের মতো থাকবে, কারো কথা শুনবে, কারো কথা শুনবে না, তাকে তো মিথ্যা শপথ পড়া লাগবে, মিথ্যে হোক আর সত্য হোক, শপথ তো তাকেও পড়া লাগবে। এই জন্য এবার ছোট দিয়ে বড় শপথ করানো হবে। এই ভাই, এই ভাই, এই খবর। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের রাষ্ট্রপতিগণ এখানে অনেকগুলো আছেন, আরো অনেক তথ্য এই জায়গাটা, এই জায়গাটাতে তথ্য আরো আমাকে 8-10টা তথ্য দেওয়া উচিত ছিল। যেমন মনে করেন যে ত্রাণ মন্ত্রী কে ছিলেন, তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে ছিলেন কামারুজ্জামান, তারপরে অর্থমন্ত্রী কে ছিলেন। এখানে 5-6টা প্রশ্ন আমার কেমন যেন বইয়ের সামনে ছিল না, শর্টকাট হয়ে গেছে, আমরা এটা পোষাই দিব ইনশাল্লাহ। তবে এই যে সৈয়দ নজরুল ভাই আছে, ইনি বারবারই পরীক্ষা থাকে, আর এখানে 5-6টা, কামারুজ্জামান আরো কে কে যেন আছে, কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া উচিত ছিল, এটা আমরা ম্যানেজ করে দেবো আপনাদেরকে। আর শাহাবুদ্দিন সাহেবের প্রশ্ন আসে না, তারপর যদি কেউ তেলবাজি করে প্রশ্ন দেয় তাহলে এটা দিতে পারে ভাই। যে বর্তমান সহজ প্রশ্ন, যে বর্তমানে রাষ্ট্রপতিকে বর্তমানে, তাহলে বলবেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। হ্যাঁ, আচ্ছা, রাজনীতিবিদ, বিচারক এবং কিছুদিন তেল মর্দন করেছেন আওয়ামী লীগের, যা বলে বলা যাবি না, ভিডিও আপলোড হবি, দেশটা সবসময় একরকম থাকবি না, আমলি তো আবার আসবি তখন আমার ধরি ফেলাবি। আচ্ছা, অবশ্যই। ও আচ্ছা, ঠিক আছে, এত ভয় পান নাকি? আচ্ছা, আমি আওয়ামী লীগের সময় মসজিদে ভাই গরম বক্তব্য দিছি, এখন বিএনপির সময় গরম বক্তব্য দিই, আমার বক্তব্য গরমই চলে, কত থেট মেট খাই, সমস্যা হয় না। আমি দূর, মায়ের পেটের ভিতরে ফি বুতুনিহিম উম্মাহাতিহিম, এখানে বলা আছে মায়ের পেটের ভিতরে ওয়া আমালুকুম ওয়া আরযুকাহুম, তোমার রিজিক, তোমার হায়াত, তোমার মৌত সব লিখে দেওয়া হয়। মায়ের যদি পেটের ভিতরে লিখেই দেওয়া হয় তাহলে কারো ভয় করার কিছু নাই, কারণ আমি কোথায় মরবো, কোথায় কি, কতটুকু রিজিক, সব তো লেখাই আছে আমার মায়ের পেটে ছিল যখন আমি গর্ভে ছিলাম, অতএব কাউকে ভয় করার কিছু নেই। ঠিক আছে, সামনে আমরা আগাই। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যাদের নিয়োগ দেন, একটা হলো শপথ করানো এক জিনিস, নিয়োগ দেওয়া আর এক জিনিস। একটা লিঙ্কে শেষ করতে চাইছিলাম, আমি যে বক বক লাগাইছি তাতে মনে হয় না আজকে হবি। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, এগুলো ভাইয়া মুখস্থ করতে হবে। তবে এখানকার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই যে নিয়োগ দেন, দেখেন কাদেরকে নিয়োগ দেন, তারপরে যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরকে নিয়োগ দেন, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদেরকে নিয়োগ দেন, অন্য কালার নিয়োগ দেন, পিএসসি চেয়ারম্যান সদস্যদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। এটা পরীক্ষা থাকে ভাই, পিএসসির কে দেন? রাষ্ট্রপতি দেন।
তারপরে পাবলিক বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় বা খালি পাবলিক না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কিন্তু রাষ্ট্রপতি, জানেন কিনা? অটোমেটিক ক্ষমতা বলে। আচ্ছা ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সেনা বিমান, এগুলো পারবেন। এই যে মানবাধিকার চেয়ারম্যান, এই দুটো পরে ফেলবেন একবারে। এই যে এই দুটো পরে ফেলবেন। যে তাহলে রাষ্ট্রপতি যাদেরকে নিয়োগ দেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী তেমন লাগবে না, প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। যদি প্রশ্নটা এটা করে যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিকে নিয়োগ প্রদান করেন, অপশন ক স্পিকার, অপশন খ প্রধানমন্ত্রী, অপশন ক রাষ্ট্রপতি, অপশন ঘ হলো ধরেন দিছে আর কাউকে দিছে বা টেকনোলজির মন্ত্রী, তখন কিন্তু এই মনে থাকে না এইসব কথা। হ্যাঁ, এগুলা কিন্তু সব রাষ্ট্রপতি, পিএসসি চেয়ারম্যান টেয়ারম্যান সব, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক এগুলা দেয়। এখন খেয়াল করেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। রাষ্ট্রপতি পদাধিকার বলে প্রধান, মানে কিছু কিছু পদাধিকার বলে কিছু কিছু জায়গায় তিনি অটোমেটিক প্রধান হয়ে থাকেন। কোথায় সে প্রধান হন? বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তাহলে রাষ্ট্রপতি হলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এই জায়গাটা, এই লাইনটা হুবহু আপনারা পড়বেন, এটা আপনার কাজে লাগবে। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, এই যে চ্যান্সেলর, ইনি ফাও ফাও হয়ে যান। এশিয়াটিক সোসাইটিরও তিনি চ্যান্সেলর হয়ে যান। আচ্ছা, এবার তাহলে আমাদের রাষ্ট্রপতি সম্পর্কে যা পড়ছেন এর বাইরে কোনো তথ্য আর পড়া লাগবে না ইনশাল্লাহ। এবার আসেন আমরা প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা একটু কথা বলবো। দেলোয়ার হোসেন সাইদি ভাই কি আছেন? শুনতেছেন আমাকে? দেলোয়ার হোসেন সাইদি ভাই পীরগঞ্জ থেকে নাই? হ্যাঁ ভাই আছি। আছেন। আচ্ছা, ওই যে সুলতান ভাইয়ের বোনটা কি ক্লাস করে? সুমাইয়া, জি, সুলতান ভাইয়ের বোনটা কি ক্লাস করে? সুলতান ভাইয়ের বোন, জানেন কিনা? বলতে পারলাম না ভাই। উনি তো এখানে আমাদের এখানে আছেন, লিস্টেড আছেন, কিন্তু ক্লাস পরীক্ষা কোনো কিছু তো দেখতেছি না। ওরকম না হলে তো আমরা গ্রুপ থেকে তাদেরকে, মানে যারা আমরা করব, চেক করব, কাল পরশু ফ্রি হলে চেক করব কয়টা পরীক্ষা কে দিল কি না দিল, আমরা সেই করে রিমুভ করে দিব। হ্যাঁ, পরে আবার যোগাযোগ করতে হবে, এই আর কি। সেটা ঠিক আছে, আমরা করব। আচ্ছা খেয়াল করেন, তাহলে প্রধানমন্ত্রীর এই লাইনটা আপনার টোটালি পড়ার দরকার নেই। প্রধানমন্ত্রী ভারতে আছে, থাক, এটা পড়ার দরকার নেই। এখানে আসেন, প্রধানমন্ত্রী পদাধিকার বলে কোথায় প্রধান? যেমন রাষ্ট্রপতি প্রধান, ঠিক প্রধানমন্ত্রী কিছু কিছু জায়গায় প্রধান। ভাই হাই, কেমনি সম্ভব? হ্যাঁ, আচ্ছা দেখেন, জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি, একনেক, এই একনেকটা আপনার জন্য আশীর্বাদ। এটা আপনার জন্য ভালো একটা জায়গা, পরীক্ষা আপনাকে কাজে দিবে। জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেকের প্রধান হলেন প্রধানমন্ত্রী। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি প্রধান। জাতীয় অর্থনৈতিক পরিষদ নেক এর প্রধান কে? যিনি প্রধানমন্ত্রী তিনি। তা বর্তমানে আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, উনি কিন্তু রাষ্ট্রপতির পদমর্যাদা না, উনি কিন্তু প্রধানমন্ত্রী বা ওই পদে কিন্তু পদমর্যাদা রয়েছেন। অতএব এখন যদি একনেকের কোনো মিটিং বা সেমিনার কোথাও হয়, তাহলে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু সেখানে অ্যাটেন্ড করবেন। সেখানে কিন্তু রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সাহেব যাবেন না। এই বিষয়গুলো একটু মাথায় নিবেন। তাহলে নেকের প্রধানমন্ত্রী, একনেকের প্রধানমন্ত্রী, তারপরে নিকার, এটাও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, আপনাকে উপকারে দিবে। পরিকল্পনা কমিশন, এটাও থাকে পরীক্ষায়। তারপর বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ৬ প্রজন্ম দিবস। এই যে মহিলা বলতে হাসিনা, মানে আওয়ামী লীগের সময় কিন্তু মেয়েদেরকে দিয়ে, মানে মেয়েদের ইস্যুটাকে টেনে টেনে বিভিন্ন বাজেট টাজেট ধরে ধরে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে এই মহিলার এই সাইনবোর্ড গুলা দিয়া। জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ ৮, এটা মাঝে মাঝে আসে, এটা আসে, এটা একটু দেখে নিবেন। জাতীয় পরিবেশ কমিশন ৯, লাগবে না, লাগবে না, শেষ। তাহলে প্রধানমন্ত্রীর পদাধিকার বলে প্রধান, একনেক, নেক, নিকার, পরিকল্পনা কমিশন, এই চারটাকে আপনি ভাজা ভাজা করে ফেলবেন, ভাজা ভাজা করে পড়বেন। জাতীয় মহিলা শিশু তেমন না, কোনো মোটামুটি। এখন আসেন, এই জায়গাটা আমরা আসবো, এই জায়গাটা আমরা আসবো, একটু নিচে নামাই দেই। হ্যাঁ, নিচে নামাই দিই। হ্যাঁ, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তার মন্ত্রিসভাও ভেঙে যায়। আমরা দেখেছি মন্ত্রিসভা ভেঙে গেছে, এটা অবিশ্বাস করার কোনো কারণ নাই। তাই প্রধানমন্ত্রীকে সরকারি স্তম্ভ বলা হয়। ঠিক আছে, তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তার মন্ত্রিসভা ভেঙে যায়, তাই প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয়। হ্যালো, সংসদে আইন প্রণয়ন হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই জায়গাটা আগে এই 16 বছরে আসতো, সামনে বছর আসবে কিনা জানি না, যে আইন কারা প্রণয়ন করে? প্রধানমন্ত্রীরা করে। কোন আন্তর্জাতিক চুক্তি প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া সম্পাদিত হতে পারে না। ভাই সিলেটের ভাই কি মামুন রশিদ ভাই কি মন খারাপ করছেন নাকি? সিলেটে কিন্তু আমি গেছিলাম, ওখানে কিন্তু
ম্যাক্সিমাম মানুষ আওয়ামী লীগ করে। আবার কইবে যে ভাই না যে আপনার না ভাই মন আবার খারাপ এত করে নাই। এত কে গরম। না আমি সিলেটে গেছিলাম, এক বাড়িতে লজিং ছিলাম ওই যে দারুল কেরাতের কোর্স করার জন্য, আপনার ইয়েতে ওই যে এই ফুলতুলি এই ভুলে গেলাম সিলেটের। ফুলতুলি। হ্যাঁ ফুলতুলি গেছি, এর পাশে গো হবিগঞ্জ আউশকান্দি, আউশকান্দি। ওরে সুবহানাল্লাহ, এদিক গেছি। তারপরে হ্যাঁ তারপরে মাহফিল টাফিলে গেছি। ওই সুবাদে অনেক বন্ধু বান্ধব বানাইছি ওখানে। আমি তো মিশে যাই মানুষের সাথে খুব, চা খেয়ে যেখানে যাই তারা ভুলতে পারে না, মনে রাখে আমারে। তো তারা এখনো ফোন টোন করে। ভাই তো আওয়ামী ওই লীগ করার পরে দৌড়ান খাইছে, বুঝছেন? আচ্ছা, তা ওই ওই আর কি, ওই দেখতাম যে বাড়িতে খাইতাম সে বাড়ি আমার খালি সারা দিন খালি সাইদি রেখা চাইতো। ওই সাইদি একটা রাজাকার এই সেই, আই তো মনে কষ্ট লাগতো। খানা খাইতাম আর খালি সেরি খাইতাম আর কোন রকম করে ক্লাস করতাম। আর ওদের কথা নিও ডায়েটারি সব আছে, আর খালি সাইদির রাজাকার, সাইদি রাজাকার। ওই যে ফুলতুলিতে খালি রাজাকার রাজাকার কইতো, সাইদির মোটামুটি রাজাকার কইতো সাইদি সাহেবকে। ওই জায়গাটা একটু আছে, একটু হালকা বৈষম্য আছে। রাখলাম রাত হয়ে গেল। হ্যাঁ, হুম। আচ্ছা দেখেন, প্রধানমন্ত্রীকে কোন আন্তর্জাতিক চুক্তি প্রধানমন্ত্রী সম্মতি ছাড়া সম্মতিতে বানানো লাগবে না। প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পড়ান রাষ্ট্রপতি, এটা পড়বেন, এটা পড়বেন, এটা পড়বেন। প্রধানমন্ত্রী কার্যালয় ইংরেজি নাম প্রাইম মিনিস্টার অফিসার, এটা পড়তে পারেন, লাগবে না। প্রধানমন্ত্রী কার্যালয়, এই যে ভাইয়া এইগুলা একটু এই নিচে নিচে দিলে ভালো হইতো, হ্যাঁ এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থান তেজগাঁও ঢাকা, আপনার জন্য কল্যাণ হয়ে যেতে পারে এই শুধুমাত্র তেজগাঁও এই ঢাকা, এই কথাটা এক নম্বরও থাকতে পারে। পরীক্ষা হলে গেছেন সাধারণগঞ্জে শুরু করছে, প্রথমে দিছে প্রধানমন্ত্রী কার্যালয় অবস্থান কোথায়, তেজগাঁও ঢাকা, সেগুনবাগিচা ঢাকা, হ্যাঁ আরো কত কিছু দিয়ে দিবে। এটা মুখে আচ্ছা, দিয়ে দেন। তারপরে এই যে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম গণভবন। আমরা অনেকেই এটা খালি কনফিউশন লাগাই যে গণভবন না বঙ্গভবন, গণভবন না বঙ্গভবন, আরে বঙ্গভবন না গণভবন। পরীক্ষা হলে গিয়ে মাথা নষ্ট, এই চারটা সমস্যা। তাহলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের, আপনি এটা এইভাবে মনে রাখবেন, প্রধানমন্ত্রীর এখানে মধ্যাহ্ন আছে, দন্তন্য আছে, কত কিছু আছে, দন্তন্য দন্তন্য গণভবন, বাস। প্রধানমন্ত্রী গণভবন, আর রাষ্ট্রপতির পড়বেন আপনি কি বঙ্গভবন, শেষ। তারপরে গণভবন কোথায়, শেরে বাংলা নগর ঢাকা। তাহলে এই যে গণভবন আপনি পড়লেন, এটা আবার কোথায়, শেরে বাংলা ঢাকা। এটা পরীক্ষার হলে আপনার ভেজাল করবে কোন জায়গায়, যে প্রধানমন্ত্রী কার্যালয় অবস্থান তেজগাঁও ঢাকা, হ্যাঁ কার্যালয়ের কথা বলছে তেজগাঁও ঢাকা। আবার প্রধানমন্ত্রী যে বাসভবনটা সেটা হলো গণভবন, তো গণভবনটা শেরে বাংলা নগর ঢাকা, এটা সেদিন মনে থাকবে না পরীক্ষার হলে। তাহলে তেজগাঁও হলো কার্যালয়। তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়, কার্যালয়ে 29টি জ আছে, তেজগাঁয়ের বর্গির জ আছে। মনে রাখবেন প্রধানমন্ত্রীর কার্যালয় 29টি জ বর্গির জ, কার্যা তেজ, কার্যা তেজ, বাস। তারপরে গণভবন শেরে বাংলা নকর। ভাইয়া গণভবনের, গণভবনের গণভবনের আছে, ব আছে। আপনি বাংলা, বাংলা, ব, বাংলা, শেরে বাংলা করে নেবেন, ঠিক আছে। তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের 29টি জ, তার জায়গা হলো তেজগাঁও। আর গণভবনের গণভবনের আছে, এখানে বটা হারাই গেছে, কি হবে, ব, এই ব দিয়ে দিবেন বাংলা। তাহলে গণভবন ব বাংলা, ওকে ভুলবেন না। আর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম হলো তাজউদ্দিন আহমেদ, পরীক্ষায় থাকে। বাংলাদেশে এটা থাকে ভাই, এই জায়গাটা মার্কিং করে ফেলেন, থাকে পরীক্ষায়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি দুর্বল হয়ে গেছে, তার প্রশ্ন আসে না পরীক্ষায়। বাংলাদেশের সরকারের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী, এই যে এই জায়গাটা খুব তেল মারার জন্য প্রশ্ন দিত, এই জায়গাটা যদি প্রশ্ন আগের করা থাকে কিছুটা, তাহলে এটা থাকবে। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহীকে, সরকারের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না। 80% ছাত্র রাষ্ট্রপতি দাগায় দিয়েছে ভুল করে, হাসতে হাসতে আসে, হাসতে হাসতে খারাপ করে। মন্ত্রী পরিষদের সবাই সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী, এই জায়গাটাও পরীক্ষা থাকে, এই জায়গাটাও পরীক্ষা থাকে জি, এই জায়গাটাও। তাহলে মন্ত্রী পরিষদ যৌথভাবে দায়ী থাকবেন জাতীয় সংসদের নিকট, জি এই এই জায়গাটাও থাকে, এই জায়গাটাও থাকে, এই জায়গাটাও থাকে। সময় পারলাম না, আবার লিঙ্ক দিতে হবে। ভাবছিলাম এক লিঙ্কে শেষ করব, পারি না কোনোদিন, আমি আসলে অলস, আমার পারি না, আমার এখন যে কি অবস্থা, তা পারি না। মন্ত্রী পরিষদ যৌথভাবে দায়ী থাকবেন জাতীয় সংসদের নিকটে। 2 মিনিট আছে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের বাইরে টেকনোক্রেট মন্ত্রী, দেখছেন সংসদ সদস্য বানান লাগতো না, ডাইরেক্ট যারে যারে মন চায়, হেতে আমার নানা শ্বশুর, হেতে আমার দাদা শ্বশুর, টানি লইয়াই মন্ত্রী আনাই দিবেন। টেকনোক্রেট মন্ত্রী 10%, 10% মন্ত্রী বানাতে পারবেন আপনি। তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের বাহিরে, এই যে
এই যে সদস্য, এগুলোর বাহিরে টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় 10%। এটা আপনার খেয়াল খুশি মতো দিতে পারবেন। কোনোদিনই আওয়ামী লীগ কোনোদিনই বিএনপি থেকে টাইনে এনে টেকনোক্রেট মন্ত্রী বানাবে না, আর বিএনপি ক্ষমতা আসলে কোনোদিনই জাতীয় পার্টি আর জামাত থেকে টেকনোক্রেট মন্ত্রী বানাবে না। কারণ এটা যার দল, তাই যা ক্ষমতা আছে তারা এগুলো করে। আর কত দূর পড়া আছে পড়া কিন্তু শেষ, পড়া শেষ কিন্তু শেষ আমি 2 মিনিটে শেষই করে দিব, আর যাবো আর লিঙ্ক দিব না, আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা দেখেন, আমরা শেষ করে দিব। কোথায় আমাদের পড়া ভাইয়া? এই যে শেষ, প্রশ্নগুলো পড়ে নেবেন। এই যে নির্বাচন কমিশন, 1 মিনিটে ক্লাস শেষ করবেন ইনশাল্লাহ, কষ্ট করে ধৈর্য ধরেন। নির্বাচন কমিশন প্রথম প্রধান নির্বাচন কমিশন বিচারপতি এম.এস. ইদ্রিস, খুব আসে ভাই, এটা পড়বেন। প্রথম জাতীয় সংসদ, ভাই এই যে এই সালটা আপনার জন্য আশীর্বাদ, এই সালটা আপনাকে জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 মার্চ 1973 জাতীয় সংসদ নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনকে শপথ পাঠ করেন প্রধান বিচারপতি। এই যে এই জায়গাটা, সবাই রাষ্ট্রপতি টাকা দিয়ে চলে আসবে ভাই, সবাই রাষ্ট্রপতি টাকা দিয়ে চলে আসবে। এই জায়গাটা মনে রাখবেন যে প্রধান নির্বাচন কমিশনের কে বলা? প্রধান বিচারপতি। জাতীয় সংসদের সদস্যদের পদে নির্বাচন করতে হলে কমপক্ষে 25 বছর। এই জায়গাটা সহজ সরল প্রশ্ন পরীক্ষা আসে ভাই। জাতীয় সংসদে আমরা, আল্লাহ আল্লাহ, 1 মিনিট 20 সেকেন্ড, বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার, এটা ভাই আপনাদের জন্য 100% ইম্পর্টেন্ট। পড়বেন শাহ আব্দুল হামিদ। স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উদ্দুল্লাহ, খুব আসে পরীক্ষায়, এটা পড়বেন। জাতীয় সংসদের সর্বপ্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান, খুব আসে পরীক্ষায়, তথ্য পড়বেন। জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় 7 এপ্রিল 1973, এই জায়গাটাও পড়বেন, এই সালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় সংসদে 1 নং আসনটি হলো পঞ্চগড়। 1 নং আসন কোথায়? পঞ্চগড়। 1 নং আসন হলো পঞ্চগড়। আচ্ছা ভাই, তাহলে বান্দরবন কত নম্বর? বান্দরবন নম্বর 300। পঞ্চগড়, বান্দরবন 300। জাতীয় সংসদের স্থপতি হলো লুই আই খান, 100% ইম্পর্টেন্ট, দাগায় পড়বেন। জাতীয় সংসদ ভবন নির্মাণ 215 একর জমির উপরে। জাতীয় সংসদে কাউন্টিং ভোট হলো স্পিকারের ভোট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ, শেষই হলো না। জাতীয় সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন রাষ্ট্রপতি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গৃহীত হয় ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। গৃহীত হয় ত্রয়োদশ 13 সংশোধনীর মাধ্যমে, আর বাতিল হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এই 2টা সাল মনে রাখবেন। গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালে। এই জায়গাটা আপনারা পড়বেন। লিঙ্ক কেটে যেতে পারে, আর লিঙ্ক দিব না ভাই আজকে। ইনশাল্লাহ আপনারা এই যে এগুলা পড়তে পারবেন বাসায়, এগুলা পড়তে পারবেন, এগুলা সব পড়তে পারবেন।